নমস্কার, কিংবদন্তিতে আপনাদের স্বাগত। আজ কিংবদন্তির বিশেষ নিবেদন সুকান্ত দাসের লিখিত গল্প অন্ধকারের অতলে। গল্প পাঠে গল্প ওয়েব চ্যানেল থেকে শুভ, অন্যান্য চরিত্রে বুবাই সাহা, মৌ, আর্য, রাজদীপ এবং নীল। গল্পের সূত্রধার আমি সুচিস্মিতা দাস নেহা। শব্দগ্রহণ, আবহ, পোস্টার ডিজাইনিং এবং এডিটিংয়ে ফেরারিমন ও পিওর সোল চ্যানেল থেকে বুবাই সাহা। আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে নিজের লেখা প্রথম, ফেরারিমন ও পিওর সোল, গল্প ওয়েব, লেখনী ক্রিয়েশন এবং স্যাটারডে স্টোরিজ। সমস্ত পরিচালনায় সঞ্চারী রক্ষিত। শুনতে থাকুন সুকান্ত দাসের লিখিত গল্প অন্ধকারের অতলে। আজও অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে অনন্তের। মিনি বাসটা যখন তাকে পাড়ার বড় রাস্তার মোড়ে নামালো তখন রাত 9টা বাজে। শীতের রাত্রে গ্রামের মতো শহরগুলোতেও ঘুম নেমে আসে তাড়াতাড়ি। এ তো আর কলকাতা শহর নয় যে সারা রাত ধরে কেউ না কেউ জেগেই থাকবে। মাঝে মাঝে বড় বড় ট্রাক হর্ন বাজিয়ে দূর গন্তব্যের দিকে পাড়ি দেয়। বাম্পারের ওপর পেছনের চাকা পড়ার সময় লড়জোড়ে ট্রাকগুলোর কাঁকিয়ে ওঠা শরীরের শব্দ ভাসে হাওয়ায়। বাকি সবটাই শান্ত। রাস্তা থেকে হাঁটতে হাঁটতে অনন্ত তাকালো সামনের লাইট পোস্টের দিকে। আগে এখানে হলদে আলো জ্বলত, এখন সাদা রড লাইটের আলো উজ্জ্বল হয়ে আর একটু বেশি অন্ধকার ফালাফালা করতে পারে। শোনা যাচ্ছে আর কিছুদিন পর সৌরশক্তি চালিত এলইডি লাইট বসবে এখানে। মাথার উপর দিয়ে চলে যাওয়া প্লাস্টিক ও রবার মোড়া তারগুলো থাকবে মাটির তলায়। অনন্ত এসব শোনে আর হাসে। সেই ক্লাস 10-এ পড়ার সময় শুনেছিল এ শহরে একটা কলেজ হবে, কিন্তু তারপর আরও 12 বছর কেটে গেছে। কলেজ হওয়া তো দূর, সেই জায়গায় গজিয়ে উঠেছে রাজনৈতিক দলের কমিউনিটি হল। সারাদিন লোকজনের ঢল নামে সেখানে, আর সেই হলেই মদ আর মেয়ে ছেলে নিয়ে চলে দেদার ফুর্তি। দলের ছেলেরা নাকি একটু সময় কাটাচ্ছে নিজেদের মতো। অনন্ত এইসব নিয়ে মাথা ঘামায় না। আসলে রাজনীতির মতো নোংরা জিনিস অন্তত ভারতবর্ষের বুকে আর কিছুই নেই। জোড়া পায়ে কমিউনিটি হল পেরিয়ে এলো সে। এখনো কানে আসছে একটা হিন্দি গানের সুর, তার সাথে মদ্যপ মানুষের হো হো শব্দ। মনে মনে একটা কাঁচা খিস্তে উচ্চারণ করে অনন্ত হাঁটার গতি বাড়াতে যায়। আর ঠিক তখনই চোখে পড়ে বাঁ দিকে একটা অন্ধকার গলির ভেতর। এই গলিটায় টিউবলাইট নেই। নেই বলার চেয়ে বলা ভালো, থাকতে দেওয়া হয় না। যতবার লাগানো হয় কেউ না কেউ ভেঙে দেয়। উঠতি বয়সের বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য এটা প্রেমের জায়গা। তাছাড়াও কিছু নিষিদ্ধ নেশাও করে এখানে অনেকে, কিন্তু তাদের এত রাতে এখানে থাকার কথা নয়। একটু চোখ সয়ে যেতে অনন্ত দেখতে পেল অন্ধকারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে 3টে ছায়ামূর্তি। অন্য সময় হলে চোর কিংবা অন্য কিছু ভেবে ভয় পাওয়ার কথা ছিল। অনন্ত ভয় পেল, কিন্তু এ ভয় অন্য ভয়। এই 3টে ছায়ামূর্তিকে সে গত 7 দিন ধরে দেখছে। রাত নামলে ওরা পিছু নেয় অনন্তের। অনন্তের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। বরফ হয়ে যাওয়া পাটাকে টেনে নিয়ে সে চোখ সরাতে যায়, কিন্তু ততক্ষণে ছায়ামূর্তিগুলো আরো কাছে এসে পড়েছে। অনন্ত হালকা অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় সামনের ছায়ামূর্তিটার কপালে একটা আড়াআড়ি কাটা দাগ, আর সেই দাগ দিয়ে গল গল করে বেরিয়ে আসা রক্তের স্রোত গাল বেয়ে ঠোঁটের এক পাশ থেকে নেমে এসেছে জামার ওপর। একবার দেখলেই বোঝা যায় যে কোনো জীবিত মানুষের পক্ষে এই অবস্থায় স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অথচ ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে নয়, সে হাসছে। একটা ম্লান হাসি তার মুখটা ভয়ঙ্কর করে তুলেছে। বাকি দুটো ছায়ামূর্তিকেও এবার দেখা যায়। একজনের ডান হাতটা মারাত্মকভাবে জখম হয়ে আছে, আর একটা ছায়ামূর্তির দিকে তাকাতেই
অনন্তের মনে হয় সে জ্ঞান হারাবে। ছায়ামূর্তিটার গলার এক পাশ থেকে মাঝামাঝি পর্যন্ত কেটে ঝুলছে। গলাটা একদিকে হেলিয়ে সে হাসছে অনন্তর দিকে তাকিয়ে। এবার অনন্তর পিলে চমকে দিয়ে ছায়ামূর্তিগুলো একসাথে দুটো হাত তুলে হাত ছানি দিতে লাগলো, যেন কাছে ডাকছে অনন্তকে। অনন্ত আর পারে না, একটা চিৎকার করে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে একবার মাথা তুলে দেখে এখনো সে ছায়ামূর্তি তিনটে হাত তুলে তার দিকেই এগিয়ে আসছে, যেন কবর থেকে উঠে আসা তিনটে সাক্ষাৎ শয়তান কোনো এক জাদু বলে জীবন্ত হয়ে ধরতে আসছে অনন্তকে। অনন্ত আর পেছনে তাকায় না, দৌড়তে দৌড়তে বাড়ির সামনে এসে ধপ করে পড়ে যায় অজ্ঞান হয়ে। মনে হচ্ছে কোনো কিছু থেকে শক পেয়েছে, তাই মাথাটা ঘুরে গেছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, 2-1 দিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে, বলল ডক্টর অমরেশ সান্যাল। কিন্তু ডাক্তারবাবু, হঠাৎ কি দেখে ও এত ভয় পেল? ও তো খুব সাহসী, মানে আমি যতটা জানি। কান্না জড়ানো গলায় বলল তনয়া, অনন্তর স্ত্রী। সে তোর জ্ঞান ফিরলেই জানা যাবে। সাহসী মানুষরাও ভয় পায় তনয়া। ভয়ের কারণ রীতিমতো ভয়ের হলে সবাই ভয় পেতে বাধ্য। হেসেই বলল ডক্টর সান্যাল। দরজা অবধি গিয়ে আবার ফিরে আসে তনয়া। অনন্তের শুয়ে থাকা বোঝা চোখের উপর হাত রাখে। চোখ দুটো সারা রাত কাঁদতে কাঁদতে ফুলে গেছে বোঝাই যাচ্ছে। কিছুক্ষণ বসে তারপর উঠে যায় রান্নাঘরের দিকে। অনেকটা দুপুরে জ্ঞান ফেরে অনন্তের। প্রথমে কিছুটা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে চারিদিক, তারপর চিৎকার করে বলে, ওরা ওরা আমায় ডাকছে, ওরা ওরা আমায় ডাকছে। পাশের ঘর থেকে ছুটে আসে তনয়া। অনন্তের হাতটা শক্ত করে চেপে ধরে বলে, কারা কারা ডাকছে তোমায়? এখানে তো আমি ছাড়া কেউ নেই। তনয়ার হাতের মধ্যে নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করলো কিছুক্ষণ, তারপর তার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তনয়ার মনে হয় অনন্ত যেন তাকে চিনে নেবার চেষ্টা করছে। বেশি কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওরা ওই 3টে লোক আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত এসেছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও একটু। আমায় বলো তো, কি দেখে তুমি এত ভয় পেলে? অনন্ত ভাঙা ভাঙা শব্দে আগের রাতের ঘটনা সব বলে ফেলল তনয়াকে। তনয়া বলল, রাস্তার ওই গলিটায় তো বেশ অন্ধকার থাকে, তুমি ঠিক দেখেছিলে তো? আসলে তনয়া ভেবেছিল অনন্ত ভুল দেখেছে, কিন্তু অনন্ত বেশ জোর দিয়ে বলে, আমি ঠিক দেখেছি। ওদের ওদের একজনের মাথাটা গলা থেকে। বলতে বলতে আবার আগের রাতের ভয়টা ওর মনে ফিরে আসে। সে তনয়াকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। অফিস থেকে সিক লিভ নিয়ে অনন্ত বাড়িতেই আছে বেশ কয়েকদিন ধরে। সারাদিন ঘরেই বসে থাকে। বুকশেলফের বইগুলো খাটের উপরে ছড়ানো। হাতে একটা বাংলা কবিতার বই নিয়ে অনন্ত পড়ছে। তনয়া রান্নাঘরে কাজ করছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে বাংলা বইয়ের চেনা সংলাপ। নিজের মনেই পড়ছিল সে। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ে। রান্নাঘর থেকে তনয়া বলে, দেখো তো কে এলো। হাতের বইটা রেখে অনন্ত উঠে যায় দরজার দিকে। ঘরের লাইটটা ঠিক সেই সময় একবার দপ করে ওঠে। সেদিকে একবার তাকিয়ে অনন্ত দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা মারে তার মুখে গায়ে। দরজার বাইরে কেউ নেই। একবার মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখে নেয় অনন্ত। তারপর একটু অবাক হয়েই দরজাটা বন্ধ করতে যাবে, এমন সময় বাইরের গেটের দিকে চোখ যায় তার। সাথে সাথেই আগের রাতের ভয়টা আবার ফিরে আসে অনন্তের। ওদিকে রান্নাঘর থেকে ততক্ষণে ঘরে এসেছে তনয়া। ঘরের দরজার কাছে কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাওয়া অনন্তকে দেখে সে ছুটে আসে দরজার কাছে। অনন্তর মুখ দিয়ে ততক্ষণে গো গো শব্দ বেরোচ্ছে। তার চোখের দিকে তাকিয়ে একবার বাইরের দিকে তাকাতেই তনয়ার মনে হয় বাইরের গেটের কাছ থেকে কেউ সরে গেল যেন।
অনেক রাতে বিমলের কাছে ফোনটা এলেও সে সকালে গিয়ে পৌঁছায় অনন্তের বাড়িতে। সারা রাত জেগে কাটিয়েছে দুই প্রাণী। বিমল গিয়ে পৌঁছতেই অনন্ত একরকম আরও একবার খুলে বলে সব ঘটনা। সাথে এও বলে কাল রাতের দিকে দরজা খুলে সে দেখেছিল বাইরের গেটের কাছে দাঁড়িয়ে সেই তিনটে ছায়ামূর্তি হাত বাড়িয়ে তাকে ডাকছে। সবটা শুনে বিমল প্রশ্ন করে, আচ্ছা, এর মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটেছে যার সঙ্গে ওই তিনজন মানুষের যোগ থাকা সম্ভব? আর একটা কথা বলতো, তুই কি আদেও ওনাদের তিনজনের মধ্যে কাউকে চিনিস? অনন্ত সজোরে মাথা নাড়ায়, বলে, না, আমি ওদের কাউকেই চিনি না। ওদের ওরকম বিভৎস মুখ আমি কোনোদিনও দেখিনি আগে। বিমল একটু চিন্তায় পড়ে যায়। বিমলকে ডাকার পেছনে তনয়ার আরও একটা উদ্দেশ্য আছে। বিমল হলো তনয়া আর অনন্তের দুইজনেরই বন্ধু। তাছাড়া সে হলো গিয়ে যাকে বলে প্রেত বিশেষজ্ঞ। সাধারণ মানুষ যাকে প্যারানর্মাল রিসার্চার বলে জানে। কাল রাতে অন্য কিছু না দেখলেও বাইরের গেটের কাছ থেকে কাউকে সরে যেতে তনয়াও দেখেছে। অনন্ত যে পুরোপুরি ভুল বলছে না তাতে তনয়ার আর সন্দেহ নেই। তনয়া বলে, আচ্ছা, এমনও তো হতে পারে কোনো খারাপ লোক আমাদের ভয় দেখিয়ে এই বাড়িটা থেকে তাড়াতে চাইছে। কথাটা অবিশ্বাস করার মতো কিছুই ছিল না, কারণ মাত্র কয়েক মাস আগেই তারা এই বাড়িটা কিনেছে। এখনো সেই ইএমআই বাকি রয়েছে। ঠিক কি হচ্ছে বলতো ব্যাপারটা? আমায় খুলে বল একবার পুরোটা। অনন্ত মনে মনে ব্যাপারটা গুছিয়ে নেয়। তারপর বলে, কিছুদিন আগে অফিসের কাজে আমি বাইরে গিয়েছিলাম। ওখান থেকে ফিরে আসার পর দুদিন নির্বিঘ্নেই কাটে। তারপর একদিন অফিসে বসে কাজ করছি, এমন সময় একটা পচা গন্ধ এসে নাকে লাগে। ঠিক একটা মৃতদেহ যদি কয়েকদিন একভাবে থাকতে থাকতে পচে যায়, ঠিক তেমন গন্ধ। আমি আমার পাশের টেবিলে বসা কলিগকে গন্ধের কথা জিজ্ঞাসা করতেই সে কিছুক্ষণ বাতাসে গন্ধ শুকে আমায় বলে, কই, কোনো গন্ধ নেই তো। কিন্তু আমি রীতিমতো গন্ধটা পাচ্ছি। প্রায় বাকি সারাটা দিন গন্ধটা আমার নাকেই লেগেছিল, যেন আমার পাশেই কোথাও একটা পচা গলা মৃতদেহ রাখা আছে, অথচ আমি দেখতেই পাচ্ছি না। ব্যাপারটা নিয়ে আর তেমন মাথা ঘামায়নি। পরের দিন বাড়িতে টেবিলে বসে খাচ্ছি, হঠাৎ করে সেই গন্ধটা আবার ফিরে এলো। কথার মাঝখানেই তনয়া আবার বলে ওঠে, হ্যাঁ, মনে পড়েছে, সেদিনও খেতে খেতে বলছিল কোথাও কি কিছু মরেছে। অনেক সময় ইঁদুর কিংবা বিড়াল বাড়ির পাশে মরে পড়ে থাকলে গন্ধ বেরোয়। আমার শরীরটা খারাপ ছিল, তাই ভাবলাম আমি হয়তো গন্ধটা পাচ্ছি না, কিন্তু সারা ঘর বাগান খুঁজেও তেমন কিছুই পেলাম না। অনন্ত এতক্ষণে নিজেকে স্বাভাবিক করে এনেছে অনেকটা। বিমল পকেট থেকে সিগারেটের বক্সটা বার করে একটা অনন্তকে দিল, তারপর নিজেও একটা ধরালো। অনন্ত আবার বলতে শুরু করলো, গন্ধের ব্যাপারটা এবার কিন্তু আমার মাথা থেকে সরাতে পারলাম না। আমি ঠিক বুঝতে পারছিলাম গন্ধটা আমি ছাড়া আর কেউ পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছে। গন্ধটা যেন আমায় তাড়া করে বেড়াচ্ছিল অফিসে, ঘরে, রাস্তায়, সব জায়গায়। এর পরের থেকে শুরু হয় সেই ছায়া মূর্তিদের দেখা। এতদিন আমি ভয় পাচ্ছিলাম ওদের, কিন্তু কাল রাতে প্রথম ওদের দেখে মনে হলো যেন ওরা আমায় কিছু বলতে চাইছে। কিছু বলতে চাইছে মানে? কি বলতে চাইছে? অনন্ত মাথাটা হেলিয়ে দেয় সোফায়, তারপর বলে, ওরা আমায় কিছু দেখাতে চাইছিল, কিন্তু তুমি এসে পড়ায় ওরা সব সরে যায় দরজার কাছ থেকে। বিমলের সিগারেটটা শেষ হয়ে গিয়েছিল। সে উঠে গিয়ে সেটা জানলা দিয়ে ফেলে আবার এসে বসে নিজের জায়গায়। একটু চুপ থেকে বলে, দেখ অনন্ত, এরপর যদি ওরা আবার আসে তাহলে ভয় পাবি না, আর জানার চেষ্টা করবি যে ওরা তোকে কিছু বলতে চায় নাকি। আসলে আমাদের সবার কাছে একটা কথা তো পরিষ্কার, যে ওরা তোর কোনো ক্ষতি করতে চাইছে না। চাইলে সেটা অনেক আগেই করতে পারত। এরপর তনয়া আর অনন্তর সাথে কথা বলে বেরিয়ে আসার সময় হঠাৎ পেছনে ঘুরে প্রশ্ন করে, আচ্ছা অনন্ত, অফিসের কাজের জন্য তুই যেখানে গেছিলি তার ঠিকানাটা আমায় একবার দে তো। ঠিকানাটা একটা কাগজে লিখে নিয়ে যায় বিমল। সবটা আগের মতো হয়ে এসেছে। অফিসে একটা উঁচু পদে কাজ করে অনন্ত, তাই বেশি দিন ছুটি নেওয়া সম্ভব নয় তার পক্ষে।
তাই আজ আবার সে অফিসে এসেছে। নিজের টেবিলে বসে কাজ করছে অনন্ত। এমন সময় বেয়ারা এসে অনন্তকে বলে স্যার নাকি তাকে ডাকছে। এমন সময় স্যার ডাকছেন কেন তা ভাবতে ভাবতেই দরজায় নক করে অনন্ত। কামিন। স্যার, আমায় ডেকেছিলেন? হ্যাঁ অনন্ত, আচ্ছা আগেরবার তোমায় কাজের সাইডে রিপোর্টটা পাঠাতে বলেছিলাম, ওটা তো পাঠাওনি এখনো। রিপোর্টটা স্যার এখনো পড়ে উঠতে পারেনি, জানেনই তো। জানি অনন্ত, কিন্তু রিপোর্টটা খুব দরকারি। দেখো যত তাড়াতাড়ি পারো জমা করো ওটা। ওকে স্যার। ফিরে আসতে আসতে অনন্ত অনেক চেষ্টা করেও রিপোর্টটা ঠিক কোথায় রেখেছে মনে করতে পারে না। অথচ এমনটা হবার তো কথা নয়। তার মতো একজন দায়িত্বশীল মানুষের পক্ষে এটা শোভা পায় না। নিজের মনেই ভাবতে ভাবতেই মাস 6 আগের ঘটনা মনে পড়ে যায় তার। অফিসের একটা নতুন ব্রাঞ্চের জায়গা পরিদর্শনে পাঠানো হয়েছিল অনন্তকে। তার কাজ ছিল কাজ কিভাবে এগোচ্ছে, কতদিন লাগবে, কি হলে ভালো হয়, এসব খুঁটিনাটি দেখে হেড অফিসে সেই রিপোর্ট জমা দেওয়া। রোজ সকালে কাজের জায়গা থেকে 1 কিলোমিটার দূরে তার থাকার জায়গা। সেখান থেকে অনন্ত রওনা দিত গাড়িতে চড়ে। তার সাথে থাকবে একজন ড্রাইভার, তার অ্যাসিস্ট্যান্ট আর একজন বেয়ারা গোছের লোক। সারাদিন ঘুরে প্রায় 40 কিলোমিটার জায়গা পরিদর্শন করত তারা। শেষে ফেরার দিন সেইভাবেই বাড়ি থেকে বেরিয়েছিল তারা। অথচ অনেক চেষ্টা করেও সেদিনের ফেরার কথাটা সে মনে করতে পারল না। সেদিন ফেরার সময় তার সাথে ছিল সাইটের কাজের জন্য সদ্য ব্যাংক থেকে তুলে আনা 2 লাখ টাকা। যতবারই সেই দিনের ব্যাপারটা মনে করতে চায় সে, ততবারই মাথার উপরে খুব চাপ পড়ে ওর। ক্লান্ত লাগে নিজেকে, আর সেই পচা গন্ধটা তো সারাদিন ঘিরে আছে ওর আশেপাশে। একসময় অনন্তর মনে হয় যেন গন্ধটা আসছে তার শরীর থেকেই। অনেক রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল অনন্ত। স্বপ্নে দেখে সেই 3টে ছায়ামূর্তি তার বিছানার পেছনে পাক খাচ্ছে আর মাঝে মাঝে হাত তুলে কিছু দেখাচ্ছে। এবার তাদের 3 জনকেই চিনতে পারে অনন্ত। সামনের বেটে ছায়ামূর্তিটা, যার হাতের জখম উঁচিয়ে আছে, ও সেই বেয়ারা। বাকি 2 জনের মধ্যে একজন হলো ড্রাইভার, আর গলাটা অর্ধেক কাটা লোকটা আর কেউ নয়, তার সেই অ্যাসিস্ট্যান্ট। তারা 3 জনই একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। অনন্ত উঠে পালাতে চেষ্টা করে, কিন্তু স্বপ্নে পালানো যায় না। তাদের হাতগুলো অনন্তের গায়ে এসে লাগছে, ঠান্ডা খসখসে তাদের হাতগুলো। এক সময় তাদের হাত অনন্তকে বিছানায় চেপে ধরে। অনন্ত চিৎকার করতে চায়, কিন্তু গলায় এক ফোঁটা শব্দ নেই। ছায়ামূর্তিগুলো তাকে চেপে ধরছে না, বরং বিছানা থেকে টেনে নামাতে চাইছে। আর সারা ঘর জুড়ে মম করছে সেই পচা গন্ধটা। হঠাৎ ঘুমটা ভেঙে যায় অনন্তের। সারা গা ঘামে ভিজে রয়েছে তার, আর সেই গন্ধটা এখনো আছে। ঘরের বড় জানলাটা খোলা, সেটা দিয়ে হুস হুস করে হাওয়া ঢুকছে এখন। অনন্ত টেবিল থেকে জলের গ্লাস তুলে জল খায়। পাশেই অঘরে ঘুমোচ্ছে তনয়া। তাকে আর ডাকতে ইচ্ছে করে না অনন্তর। জানালাটা বন্ধ করতে যেতেই বাইরে চোখ পড়ে অনন্তর। আবার সেই 3টে ছায়ামূর্তি। এবার অনন্ত জানে ওরা কারা। সব মনে পড়েছে তার। শুধু একটা সুতো সে মেলাতে পারছে না এই জটে। বিছানার সাথে প্রায় মিশে গেছে অনন্তর শরীরটা। কয়েকদিন ধরে আবার নতুন করে শরীর খারাপ শুরু হয়েছে তার। মাথার ভেতর একটা অসহ্য যন্ত্রণা হয় তার মাঝে মাঝে, আর তার সাথে পাল্লা দিয়ে সেই পচা গন্ধটা। বিছানায় শুয়ে আছে অনন্ত, তার পাশে বসে তনয়া। দেখেই বোঝা যাচ্ছে কয়েক রাত ভালো ঘুম হয়নি তার। চোখগুলো পুটুরে ঢুকে গেছে, মুখের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ডক্টর সান্যাল ঘরে ঢুকলেন। তাকে দেখেই তনয়া প্রায় ছিটকে উঠে গেল বসা অবস্থা থেকে। তারপর প্রশ্ন করল, ডক্টর, কিছু জানতে পারলেন টেস্টগুলো থেকে? ডক্টর সান্যাল মাথা নাড়ালেন। এত বছর ধরে ডাক্তারি জীবনে তিনি এরকম সমস্যার মুখোমুখি হননি।
শরীরের কোথাও কোনো সমস্যা নেই, অথচ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে অনন্তর শরীর। খিদে পায় না, মলমূত্র কোনো কিছুই আসে না। সব রকম টেস্ট তিনি করে ফেলেছেন, না কোথাও কোনো সমস্যা নেই। অথচ অনন্তর মাথায় নাকি ভীষণ ব্যথা আর সেই পচা গন্ধটা। তবে একটা ব্যাপার বদলেছে, এখন অনন্তর কাছে গেলেই সেই পচা গন্ধটা তারাও পায়, একটা পচা গলা মাংসের গন্ধ। এসবের মধ্যেই বিমল একদিন ফোন করেছিল, তবে সেটা তনয়াকে। একটা অবাক করা প্রশ্ন করেছিল সে। হ্যালো তনয়া? হ্যাঁ বিমল, বল। আচ্ছা, তুই কি এখন অনন্তর কাছেই আছিস? হ্যাঁ, ও ঘুমোচ্ছে। বল, কি বলবি? আচ্ছা, অনন্তর ডান হাতে একটা নীল পাথরের আংটি আছে না? হ্যাঁ, কিন্তু কেন বলতো? না না, এমনি। আচ্ছা শোন, আমি এখন অনন্তের ওই কাজের জায়গাতেই আছি যেখানে ও 6 মাস আগে এসেছিল, সেখানে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তুই অনন্তকে এখনই কিছু জানাবি না, আমি ফিরে গিয়ে সব কিছু বলবো। আচ্ছা, কিন্তু... আর কথা বাড়ায়নি বিমল, ফোনটা কেটে দিয়েছিল। ডক্টর সান্যাল একটা চেয়ারে বসে গম্ভীর মুখে কেসটা নিয়ে ভাবছে। তনয়া কি করবে বুঝতে না পেরে অনন্তর পাশেই বসে আছে। অনন্ত ঘুমোচ্ছে, তার শুকিয়ে যাওয়া বুকটা ওঠানামা করছে। সেদিকে তাকিয়ে একদৃষ্টে কিছু ভেবে চলেছে তনয়া। সেই 3টে ছায়ামূর্তির জন্যই কি এই অবস্থা হলো অনন্তর? যদি সত্যিই তাই হয় তাহলে ওদের ছাড়বে না সে, কিন্তু তাদের খুঁজেই বা পাবে কি করে সে? এইসব ভাবতে ভাবতেই বাইরে হালকা অন্ধকার নেমে এলো। দুপুর থেকে আকাশটা মেঘলা হয়েছিল, এবার 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হলো। আর সেই বৃষ্টি মাথায় নিয়েই ঘরে এসে ঢুকলো স্বয়ং বিমল। অনন্ত, এই অনন্ত, ঝুমনিগড় থেকে ফিরে আসার দিন তোর সাথে কি হয়েছিল? অনন্ত বিছানার উপর অনেক কষ্টে উঠে বসেছে, আর ডক্টর সান্যালকে বিমল দূরে গিয়ে দাঁড়াতে বলেছে একটু আগেই। ভাঙা ভাঙা স্বরে অনন্ত বলে, ঝুমনিগড়? সেটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, ঝুমনিগড়, যেখানে তুই তোর অফিসের কাজের জন্য 6 মাস আগে গিয়েছিলি। সেখান থেকে ফেরার দিন তোর সঙ্গে কি হয়েছিল? ফেরার দিন? অনন্ত, এই অনন্ত, আমি একটা কথা বল, ঝুমনিগড় থেকে তুই যেদিন ফিরছিলিস সেই সময় তোর সঙ্গে কি হয়েছিল? অনেক কষ্টে ভেবে বলে অনন্ত। আমার সাথে 3 জন ছিল। আমরা কাজের সাইট থেকে ফিরছিলাম। আমার সাথে প্রায় 2 লক্ষ টাকা ছিল। ওদিকে যে ডাকাতি হয় তা আমার জানা ছিল না। মাঝ রাস্তায় আমাদের গাড়িতে ডাকাত পড়ে, ওরা 3 জনকে মেরে ফেলে। আমার অ্যাসিস্ট্যান্ট রতনলাল টাকার ব্যাগ নিয়ে পালাতে যাচ্ছিল। ওদের মধ্যে একজন একটা বড় কাঠারি দিয়ে ওর গলায় একটা কোপ দেয়। আমায় একজন একটা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিছুই মনে নেই। তাহলে তুই টাকার ব্যাগ নিয়ে ফিরে গেলি কি করে? যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি গাড়ির পাশেই শুয়ে আছি, আর পাশে টাকার ব্যাগটা পড়ে আছে। ওই 3 জনের মৃতদেহের পাশে আরও 4টে মৃতদেহ। যেন যেন কেউ আক্রোশে ওদের শরীরটা ছিন্ন ভিন্ন করেছে, অথচ আমি বেঁচে গেছি। তারপর? একটা রহস্যময় স্বরে প্রশ্নটা করে বিমল। তারপর আমি হেঁটে পৌঁছাই আমার থাকার জায়গায়। টেলিফোনে সব জানাই পুলিশকে। কয়েকদিন হাসপাতালে কাটিয়ে ফিরে আসি আবার বাড়িতে। এসব কথাবার্তা চলতে চলতেই দরজায় নকের শব্দ হয়। বিমল উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে একটা বাজ পড়ে বাইরে, আর সেই আলোয় দেখা যায় বাইরে দাঁড়িয়ে আছে 3টে লোক। লোক না বলে তাদের মৃতদেহ বলাই ভালো। একটা মৃতদেহের গলাটা আধ কাটা হয়ে ঝুলছে, সবার শরীর পচে গলে পোকা কিলবিল করছে। তাদের দেখেই তনয়া আতঙ্কে চিৎকার করে ওঠে। বিমল বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই তনয়া, ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। ওরা এসেছে শুধু অনন্তকে নিয়ে যেতে। কি বলছিস তুই এসব বিমল? ওরা অনন্তকে নিতে আসবে কেন? গর্জে ওঠে তনয়া। বিমল ম্লান স্বরে বলে,
কারণ অনন্ত আর বেঁচে নেই। আজ থেকে প্রায় 6 মাস আগে ওই 3 জন মানুষের সঙ্গে অনন্তও মারা যায়। আমি নিজের চোখে ওর লাশ শনাক্ত করেছি ওর ওই আংটি দেখে। এবার ডক্টর সান্যাল কথা বলে। কি বলছেন কি আপনি? আপনার চোখের সামনেই তো অনন্ত দেবী বেঁচে রয়েছে। বেঁচে থেকেও যে ওর শরীরটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, তার কি কোনো সঠিক কারণ আপনি বলতে পারেন? ডক্টর সান্যাল আর কিছু বলে না। অনন্তর সমস্যাটা শোনার পরেই আমি ওর কাজের জায়গাতে যাই, আর পুরো ব্যাপারটা জেনে আমি খোঁজ নিতে থাকি। ওখানকার হাসপাতালের ডাক্তার বলেন এরকম অদ্ভুত কেস উনি কোনোদিন দেখেননি। অনন্তের সারা শরীরে এত ক্ষত বিক্ষত আঘাত ছিল যে সেভাবে কোনো মানুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। অথচ অনন্ত ছিল। খাদের মধ্যে ওকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই আততায়ীরাও বেঁচে যায়নি। অনন্তর কর্তব্য তাকে হারতে দেয়নি, তাই তাদের মেরে নিজের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে সে। এবার কেঁদে ফেলে তনয়া, কারণ এর মধ্যেই সেই 3টে ছায়ামূর্তি গিয়ে দাঁড়িয়েছে অনন্তর পাশে। তাদের হাত অনন্তের গায়ে রাখতেই অনন্তর শরীরটা পচতে শুরু করে। অবাক চোখে সান্যাল সহ ওরা দেখে অনন্তর শরীরটা অনেক মাস আগে পচে যাওয়া একটা মৃতদেহে পরিণত হয়েছে, আর সে মৃতদেহ থেকে একটা ভাঙা খনখনে স্বর ভেসে আসছে। ওরা আমায় মেরে খাদে ফেলে দিয়েছিল, কিন্তু আমি প্রতিশোধ নিয়েছি। ওদের সবাইকে মেরেছি। তারপর টাকার ব্যাগও ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। আমি জানতাম আমি এভাবে থাকতে পারবো না। বিমল আমার মৃতদেহ খুঁজে পেতেই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তনয়াকে ছেড়ে যেতে পারছিলাম না। তনয়ার দিকে তাকায় অনন্ত। অনন্তের চোখের জায়গায় শুধু 2টো গর্ত, তার চারপাশে পচা গলা রক্ত মাংসে পোকা কিলবিল করছে। তনয়া তাকাতে পারে না সেদিকে, আবার বলে অনন্ত, আমি যে তোমায় খুব ভালোবাসি, তোমায় ছেড়ে তাই যেতে পারছিলাম না। কিন্তু আজ যখন সবটা জানাজানি হয়ে গেছে, তখন আমায় যেতেই হবে। ভালো থেকো। কথা শেষ হবার সাথে সাথেই অনন্ত সেই 3টে ছায়ামূর্তির হাতে হাত রাখে। সাথে সাথেই একটা আলোয় ঘরটা ঝাপসা হয়ে আসে। সবাই চোখ বন্ধ করতে বাধ্য হয়। যখন চোখ খোলে তখন দেখে ঘর ফাঁকা। শূন্য ঘরে শুধু তারা 3 জন। ডক্টর সান্যাল চেয়ারে ধপ করে বসে পড়ে। তনয়া শূন্য বিছানার দিকে ছুটে যায়। তারপর বিছানার চাদর আঁকড়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। বিমল আস্তে আস্তে গিয়ে তার মাথায় হাত রাখে। তনয়া তাকে আঁকড়ে ধরে। বিমল বলে, অনন্তর আত্মা তোর জন্যই আটকে ছিল, আজ সে মুক্তি পেয়েছে। আমাদের উচিত এখন ওর মৃতদেহটাকে দাহ করে দেওয়া। আমি সাথে করে নিয়ে এসেছি, বাইরে চল। ওরা 3 জনেই বাইরের দিকে পা বাড়ায়। বাইরের বৃষ্টিটা থেমে এসেছে অল্প। ওরা দেখতে পায় বাইরের গেটের কাছে ছায়ামূর্তিগুলো তখনও দাঁড়িয়ে। তবে তারা এখন আর 3 জন নয়, 4 জন। তারা এখন আর কাউকে ডাকছে না, বিদায় জানাচ্ছে না। অনেকদিন আগেই অনন্তের বলা একটা কথা মনে পড়ে যায় তনয়ার। অনন্ত বলেছিল, যদি কখনো মরেও যাই, তোমার মায়া আমায় আবার টেনে আনবে তোমার কাছে। তনয়া মনে মনে বলে, এই জন্মে না হোক, পর জন্মেই হোক না হয়। 3 জনে এগিয়ে যায় দাঁড় করানো গাড়িটার দিকে। ঠিক সেই সময় আরও একটা ব্যাপার লক্ষ্য করে তারা। এবার ছায়ামূর্তিগুলো নয়, শুধু অনন্তের মূর্তিটা দাঁড়িয়ে গাড়ির পাশে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে চমকে ওঠে বিমল। গাড়ির ভেতরে অনন্তর লাশটা নেই। একটু ভ্যাবাচাকা খেয়ে তনয়ার দিকে তাকায় সে। ডক্টর সান্যালও কেমন যেন ইতস্তত করতে থাকে। ওদের সবার দুমড়ে মুচড়ে যাওয়া মুখগুলোর সামনে দিয়ে ধীরে ধীরে ফুটে ওঠে অনন্তের শরীরটা। পচা গলা গন্ধযুক্ত একটা দেহ, সেটা
ধীরে ধীরে এগিয়ে আসছে তনয়ার দিকে। এবার তনয়াও ভয় পায়, দারুণ ভয়। সে জাপটে ধরে বিমলের একটা হাত। খুব জোরে হাওয়া দিতে শুরু করেছে। হাওয়ার সাথে উড়ছে ধুলোবালি, শুকনো পাতা। ডক্টর সান্যাল আর বিমল চেয়েও চোখ খুলে কিছু দেখতে পাচ্ছে না। যখন ঝড়টা থামল, দেখা গেল অনন্ত কিংবা তনয়া কেউ কোথাও নেই। গাড়িতেই পাওয়া গেল অনন্তের কয়েক মাস আগে মৃত লাশটা। তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো তারপরেই আরও একটা মৃতদেহ পাওয়া গেল অনন্তর বাড়ি থেকে। রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা প্রায় 2-3 দিনের পুরনো মৃতদেহটা আর কারণ নয়, অনন্ত স্ত্রী ও বিমলের প্রেমিকা সেই তনয়ার। বিমলের মাথার ভেতরটা গোলমাল হয়ে যায়। ডক্টর সান্যাল বেশ শান্ত স্বরেই বলেন, আজ বিশ্বাস হলো পৃথিবীতে আশ্চর্য কিংবা অলিক বলেও কিছু আছে, যা আমাদের চিন্তার বাইরে, অন্ধকারের অতলে নিমজ্জিত সেসব কিছু। বিমল আর কিছু বুঝতে পারে না, শুধু চেয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। এতক্ষণ ধরে শুনছিলেন সুকান্ত দাসের কলমে অন্ধকারের অতলে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই নিয়ে আসছি পরবর্তী নিবেদন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।